দর্শক শুভেচ্ছা নিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। ইলিয়াস, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা দেশে ফিরে যেতে পারবো। আমরা যারা বিদেশ থেকে আছি, আমরা প্রতিনিয়তই ভাবি, আমরা অপেক্ষা করি যে কখন আমরা আমাদের দেশে ফিরে যাব, আমাদের মাতৃভূমিতে ফিরে যাব। কারণ বিদেশে আমাদের থাকার কোনো ইচ্ছা কখনোই ছিল না। আমরা সিচুয়েশনের কারণে বাধ্য হয়ে আসতে হয়েছে। কারণ আপনারা জানেন যে দেশের যে ভয়াবহ অবস্থা, সেই ভয়াবহ অবস্থায় দেশে থাকা মানে গুম হয়ে যাওয়া, দেশে থাকা মানে আওয়ামী লীগের জেলে থাকা। এবং আমি অবশ্য ৯ মাস জেলে ছিলাম রাষ্ট্রদ্রোহের মামলায়। এবং এরপরে উপায় না দেখে আমাকে চলে আসতে হয়েছে আহ, বিদেশে। এবং আমাদের ইলিয়াস এখনো যোগ দিতে পারে নাই। ইলিয়াস, আমি আশা করছি ২-১ মিনিটের মধ্যে ইলিয়াস যোগ দিবে। তারপর আমরা আমাদের মূল আলোচনা শুরু করব, কথা শুরু করব। এবং আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা কিছু টেকনিক্যাল কারণে আমরা আমাদের সাবস্ক্রাইবার ছাড়া কাউকে আসলে অ্যালাউ করতে চাচ্ছি না। কি চান আপনারা, কিভাবে চান, কি হতে পারে, সবকিছু নিয়েই আপনারা আপনাদের মতামত দিতে পারবেন। তো আহ, সেই সময়টুকু পর্যন্ত অপেক্ষা করতে চাই। আমাদের জন্য খুব ভয়াবহ একটি বছর গেছে। আমরা দেখেছি বাংলাদেশের মানুষের দুর্ভোগ, এবং এখনো বাংলাদেশে একটি নীরব দুর্ভিক্ষ চলছে বলা চলে। কারণ কিছু মানুষের হাতে সমস্ত টাকা, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, সব এখন এক কাতারে নেমে এসেছে। মানুষের যে দুর্ভোগ, ঢাকা শহরে, উম, ঢাকা শহর ছেড়ে গেছে ইতিমধ্যে অনেক মানুষ। আহ, এবং এদের এদের বিষয়ে আপনারা বিভিন্ন সংবাদপত্রের নিউজ দেখেছেন, টেলিভিশনে দেখেছেন, তাও খুবই কম মাত্রায় আসলে। কারণ নিয়ন্ত্রণ যেভাবে আমাদের সংবাদ মাধ্যমের উপর যেভাবে এটি একটি ভয়াবহ অবস্থায় আছে। তো অনেক সত্য সংবাদই আমরা পাই না, অনেক কিছুই আমাদের সামনে আসে না। তো একটি নীরব দুর্ভিক্ষ চলছে। মানুষের আয় রোজগার নাই, চাকরি নাই। মানুষের দ্রব্যমূল্য অসম্ভব বাড়ছে, তো বাড়ছেই, দ্রব্যমূল্য লাগামহীন। এবং মানুষের জীবন যাপনই যেখানে বিধ্বস্ত, কিন্তু সরকারের কিন্তু কোনো মাথা ব্যথা নেই। আপনারা যদি দেখেন, সরকার আছে তার মুজিব বর্ষ নিয়ে, সরকার আছে তার নানা প্রোপাগান্ডা নিয়ে ব্যস্ত। তো মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে সরকার, অবশ্যই এই সরকারের কোনো দায়বদ্ধতা নাই। যেহেতু তারা ৩০শে ডিসেম্বর ২০১৮-তে মধ্যরাতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে, সেহেতু তাদের জনগণের প্রতিও কোনো দায়বদ্ধতা নাই, যার ফলে তারা তাদের মতো করে লুটপাট হরিলুট চালিয়ে যাচ্ছে। আপনারা দেখুন যে প্রতিটা পদক্ষেপে তারা যেভাবে মিথ্যাচার করছে। যেমন ৩০শে ডিসেম্বর নির্বাচনের বর্ষপূর্তি নিয়ে তারা বলছে যে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে জনগণের ক্ষমতা। তো এই বিষয়গুলো খুবই দুঃখজনক। স্বপ্ন কি, আমরা কি দেশে যেতে পারবো ওই বছর, কি মনে করেন? ইনশাল্লাহ, ইনশাল্লাহ সবাই দেশে যেতে পারবে, কেন পারবে না? দেশ তো আমাদের, তাই না? দেশ তো যারা ওই সীমান্তের ওপারে গিয়ে তারপরে বিভিন্ন জায়গায় ওই চশমা টশমা রেখে এসেছিল তাদের জন্য না। দেশ যারা স্বাধীন করেছে, মুক্তিযুদ্ধ করেছে তাদের জন্য। এখন তো অরিজিনাল মুক্তিযোদ্ধাদের খাওয়া নাই। এখন হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা যত আছে, রাজাকার পরিবার যারা পাকিস্তানের কাছ থেকে ১৫০০ টাকা ভাতা নিত পুরো মুক্তিযুদ্ধের সময়কালীন, তারা এখন বুঝাচ্ছে যে তারাই বড় মুক্তিযোদ্ধা। আসল মুক্তিযোদ্ধারা এখন দেশে থাকতে পারে না। এই যে প্রথমে যিনি বললেন যে আপনার তিনার রক্ত গরম হয়ে যায়, এটা আসলে কথাটা রক্ত গরম না। যার মধ্যে ন্যূনতম দেশপ্রেম আছে এই মুহূর্তে বাংলাদেশের, সে নাগরিক বলে দাবি করে, সেই মানুষটার বর্তমান পরিস্থিতি দেখে হয়তো কারণ আমরাই বা কি করছি, আমরা তো কিছু করতে পারছি না। এরকম না যে আমরা রাস্তায় গিয়ে মারামারি করছি, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরছি, সেটা না। কিন্তু অন্তত মানসিকভাবে একটা অশান্তিতে থাকি যে একটা দেশের এই অবস্থা। আর দ্বিতীয় যে ভাই প্রশ্ন করলেন যে আহ, আপনার ভারত কিছু সুবিধা নিবে, আসলে দেখুন। বয়সেও ভোট দিতে পারেন নাই এখনো। জি, না, ওইটা তো ওই স্বপ্ন তো আর এখন দেখারই প্রয়োজন নাই, কারণ এখন ভোট যারা মানে মৃত মানুষ ভোট দিচ্ছে, এইসব নিয়ে আর কথা বলা দরকার নেই। আমি একজন রাজনীতিবিদের সাথে আমার দুদিন আগে কথা হচ্ছিল, নাম বললাম না। তো তিনি আমাকে কিছু কথা বলছিলেন, আমি বললাম যে ভাই আপনারা একটু কথা টথা বলেন, এখন তো কথা বলার দরকার, আপনি তো একেবারে চুপ হয়ে আছেন।
তো তিনি আমাকে বলছিলেন, খুব মানে আমার খুব ভালো লেগেছে কথাগুলো। সেটা হচ্ছে যে ইলিয়াস কি বলবো বলো? আমি যা বলবো, ধরো আমি এখন কি বলবো? আমি বলবো যে ওরা ভোট চোর। এটা সবাই জানে। আমি বলবো যে ব্যাংক ডাকাত। এটাও সবাই জানে। ওরা গুম করে সেটাও জানে, খুন করে সেটাও জানে। আর কি বলবো? এখন যা বলছি না, এগুলো ওদের কাছে গুরুত্বহীন। এখন যদি বলি, উনি যে কথাটা সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে যে এখন যদি বলি যে ওবায়দুল কাদেরকে হাতি ধরে তারপরে ধর্ষণ করেছে, এইটা তাহলে একটা আনকমন কথা। কমন অন্য কোনো কিছু কিন্তু আনকমন নয়। মানে ওরা ভোট চুরি করে, ওরা ধান চুরি হ্যাঁ, করে, চাল চুরি করে, সবকিছুই এটা আসলে স্বাভাবিক কিছু না। মানে এই সরকারের প্রতিটা মুভমেন্ট মানুষের কাছে স্পষ্ট, যদিও তারা মিডিয়াকে নিয়ন্ত্রণ করে রাখছে প্রচন্ড ভাবে, তারপরেও মানুষ সবকিছু জানে। এবং গত বেশ কয়েক বছর ধরে ইউটিউব কেন্দ্রিক যেই অনুষ্ঠানগুলো, ইউটিউব কেন্দ্রিক যেই আমাদের আলোচনা বা সবকিছু তুলে ধরা মানুষের সামনে, তাতে মানুষ আরো অনেক বেশি তথ্য জানতে পারছে। না, তো না, আপনি তো এখন ডক্টর কনক সারোয়ার হচ্ছে এখন কথিত সাংবাদিক। আমরা হচ্ছে কেউ আবার কোথাও বলা হয় যে ইউটিউবার, ইউটিউব অনলাইন ব্যক্তিত্ব, বেটা ইউটিউবার। তোরা যারা বাংলাদেশে সাংবাদিক আছিস, তোদের গলায় দড়ি দেওয়া দরকার। তোদের গলাতে দড়ি দিয়ে মারা যাওয়া দরকার। কারণ হচ্ছে একটা ইউটিউবার আমার একটা ভিডিও বা ডক্টর কনক সারোয়ারের একটা ভিডিওতে কত ভিউ আছে, আর তোর একটা এরকমও মানে খুব যারা বিরাট বড় চ্যানেল মনে করে ৭১ টিভি, ৭১ টিভির ভিডিও আপনি যান, তাদের ইয়েতে যান, ইউটিউব চ্যানেলে গেলে দেখবেন ৩৪ জন ভিউ হয়েছে এক সপ্তাহ আগের ভিডিও। ৩৫ জন, ১০০ জন, ১৫০ জন। মানুষ মানুষ ইউটিউবার তো তারা যাদের আমরাও ইউটিউব থেকে ইনকাম করি, তারাও ইউটিউব থেকে ইনকাম করছে বাংলাদেশের চ্যানেলগুলো। অতএব তারা ইউটিউবার, আমরাও ইউটিউবার, মেনে নিলাম। তো ইউটিউবার তোরা আমার চেয়ে কম কম দামি ইউটিউবার, আমি তোর চেয়ে বেশি দামি। ইলিয়াস, এই ব্যাপারে আমি একটু বলতে চাই, ইউটিউব থেকে আমাদের যে ইনকামের যে জায়গাটা, সেটি অনেকটা গৌণ। মুখ্য কারণ হচ্ছে আমি এবং আমরা কিন্তু আমাদের কপিরাইট ক্লেম কখনোই করি না। আমাদের সবকিছু কিন্তু ফ্রি, যার ফলে দেখা যায় যে এক একটা ভিডিও ১০০ জন, ৫০ জন বিভিন্ন চ্যানেলে তারা ব্যবহার করছে, তারা সেটাকে মনিটাইজ করছে, তারাও ইনকাম করছে। তো আমাদের বিষয়টা হচ্ছে যে মানুষের কাছে তথ্যগুলো পৌঁছানো। তো আমাদের প্রচুর দর্শক আছেন। আমি আবারও আপনার কাছে ওনার কথাটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করো, আমি ওই কথাটা একটু বলি। সেটা হচ্ছে যে উনি বলছিলেন যে ভারত এখানে দাঙ্গা ফ্যাসাদ তারপরে এগুলো করছে, এগুলো করে তারপরে বাংলাদেশ দখলের একটা পায়তারা করবে। আসলে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে বলছি যে ভারত যে একেবারে যে দখল করবে না তা না কখনোই, কিন্তু এই মুহূর্তে যেই পররাষ্ট্রমন্ত্রী বলেন যে বাংলাদেশের দুষ্টু আপনার ব্যবসায়ীরা তারা গিয়ে ওইখানে অস্ত্র টস্ত্র নিয়ে তারপরে ভারতে গিয়ে গোলাগুলি করে, সেই গুলির ভয়ে হচ্ছে বিএসএফ তাকে গুলি করে। আর কি কিছু দরকার আছে? মানে ভারতের এর চাইতে ভালো, ভারত যদি দখলও করে তাহলে ভারতের মন্ত্রী এত সুন্দর করে বলবে না তাদের পক্ষে। অতএব দখল করার আর দরকার নেই, দখল হয়ে গেছে। এটাতেও যদি আওয়ামী লীগের যেসব লোকজনের মনে হয় যে বাংলাদেশ এখনো দখল হয় নাই, তাহলে তার সমস্যা আছে, এই সমস্যাটা আমাদের না। জি, আমরা বেশ কিছু নতুন পরিকল্পনা করছি। আমরা আশা করছি ইউটিউব চ্যানেলের পাশাপাশি একটি অনলাইন টেলিভিশন, যেটি আমি এবং ইলিয়াস ইতিমধ্যে কথা বলেছি, একটি পরিকল্পনা আমাদের আছে। পাশাপাশি মেজর দেলোয়ার, কর্নেল শহীদ, ডক্টর পিনাকি ভট্টাচার্য, ডক্টর তাজ হাশমি, সবাইকে নিয়ে আমরা আপনাদের সাথে সরাসরি কথা বলার মতো বেশ কিছু অনুষ্ঠান করব, সে পরিকল্পনা আছে। ইলিয়াস, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে হাসিনার পতন, স্বৈরাচারের পতন। সংক্ষেপে ১০ সেকেন্ডে একটা মন্তব্য চাই আপনার। আমাদের এইখানে আপনার ওই যে জামাতের একটা প্রোগ্রাম হয়েছিল, এখানে একজন মুরব্বী, উনি মুক্তিযোদ্ধা, সম্ভবত চিটাগাং এর কোন একটা এলাকার আর কি জামাতের আমির বা কিছু একটা ছিলেন। উনি একটা কথা বলেছিলেন যে পৃথিবীতে আল্লাহ আমাদেরকে শয়তান দেখার একটা সুযোগ করে দিয়েছে। ধরুন পৃথিবীতে যত শয়তান আছে, এই সব শয়তানকে এক জায়গায় এনে একটা সংগঠন করেছে এবং সেই সংগঠনের নাম দিয়েছে আওয়ামী লীগ। এই সরকার পতন হবার পরে যদি শয়তানও আসে, তো এরপরে কি হবে এটা চিন্তা করার দরকার নেই। জি, জি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ উনি বলছেন, তুমি তো বুঝতে পারছো, উনি বলতে যাচ্ছেন যে একজনের বিরুদ্ধে ১০০-১৫০ কেস। এই যে ম্যাজিস্ট্রেটরা এগুলো দেখে না, এরা কি ধরনের ম্যাজিস্ট্রেট যে ১০০-১৫০ কেস একজন মানুষের বিরুদ্ধে, এটাও তারা বিশ্বাস করে এবং মানে। খুব সংক্ষেপে ১০ সেকেন্ড। কারণ হচ্ছে ওই চেয়ারে এখন যারা বসে আছে তারা হচ্ছে কালো মানিক। এই কালো মানিকদের আদালতে এর চেয়ে বেশি কিছু পাওয়া সম্ভব নয়। আমি মনে করি যে এই আদালত এগুলোকে এখন এটা অবৈধ সরকার, অবৈধ আদালতে অবৈধ জিনিসপত্রকে বৈধতা দিচ্ছি হচ্ছে আমরা। তো এই বিএনপি বা জামাত যাদের মামলা টামলা আছে, আমি মনে করি এদের বলা উচিত যে আমরা আদালত মানি না, এসব হাজিরা টাজিরা দিতে পারবো না, যা পারেন করেন। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সরকারি যেখানে অবৈধ সেখানে তার সকল অপারেটার্স অবৈধ। এবং আমরা তো
আমরা তো কোর্টের সকল কার্যক্রম দেখি, আমরা বুঝি যে কোত্থেকে কি হয়। বিচারকদের তো অনেক তথ্য ফাইল আসছে। আপনার ইতিহাস লিখে দিচ্ছেন, আপনি এক কর্নেল অলি আহমেদকে আপনি এনেছিলেন এক প্রোগ্রামে, জি, সেটা জি, নিয়ে জি, আপনার জি। বিরুদ্ধে মামলা হয়েছে, আপনাদেরকে এখন রাষ্ট্রদ্রোহী মামলা, সেই বই হচ্ছে বাজেয়াপ্ত করছে। এখন বিচারক যদি নাকি বলে দেয় কর্নেল অলি আহমেদকে যে ইতিহাস কি হবে, যেই ব্যক্তি নিজে থেকে ইতিহাস রচনা করেছেন সেই ব্যক্তিকে বিচারক বলে দিচ্ছে যে ইতিহাস কেমন হবে, এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হইতে পারে না। তাও তাও সেই বিচারপতি, যে বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা আগেই ছিল, যে বিচারপতি আসলে এই জিনিসগুলো না, এই জিনিসগুলোর জন্য বিএনপি দায়ী। কারণ হচ্ছে, ধরুন বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন জিয়াউর রহমানের উচিত ছিল তার আগে যারা এই বাংলাদেশে ভোট ডাকাতি করেছে, মানুষের কম্বল চুরি করেছে, যারা ব্যাংক ডাকাতি করেছে, তাদের মরণোত্তর বিচার করা। তাদেরকে তো মেরে ফেলেছিল, কিন্তু মরণোত্তর বিচারটা করা উচিত ছিল। এবং তারপরের থেকে জিয়াউর রহমানের নিয়ে এখন এত কথা বলা হয়, সেই জিয়াউর রহমান যে শেখ হাসিনাকে দেশে নিল, তার 16 দিনের মাথায় জিয়াউর রহমানকে খুন করা হলো। সেটারও বিচার হওয়া দরকার ছিল, যে এতদিন কোনো সমস্যা হয় নাই, তোমার দেশে আনার পরেই সে মূল্য কিভাবে, ওইটারও বিচার হয়। এবং ইতিহাস, বিশেষ করে যে ইতিহাস এখন বিকৃত করা হচ্ছে, এই ইতিহাসগুলো যদি বিএনপি ঠিকমতো সংরক্ষণ করতো, আমি অনেক গুরুত্বপূর্ণ মানুষ যারা আমাকে অনেক তথ্য দিবে, সেই তথ্যগুলো তারা ঘাঁটতে গিয়ে দেখে যে বাংলাদেশ বেতার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেগুলো আপনার মিউজিয়ামে রাখা হয়েছিল, যেগুলো খুব গুরুত্বপূর্ণ ডাটা, সেই ডাটাগুলো এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। অতএব বিএনপির এগুলো জানানো উচিত ছিল যে আসলে স্বাধীনতার ঘোষণা কে দিল, এই আওয়ামী লীগের বিএলএফ নামে যে সংগঠন ছিল, সেই মুজিব বাহিনীর ভূমিকা মুক্তিযুদ্ধে কি ছিল, এগুলো বিএনপি জানায় নাই। না জানানোর কারণেই আজকে এই অবস্থা। না, এটাই মানে ইতিহাসের অনেক জায়গায় আসলে আওয়ামী লীগ যেভাবে ইতিহাস এবং সকল কিছু নিয়ে রাজনীতি করছে, বিএনপি অনেক কিছু থেকে দূরে ছিল। যার ফলে একটা একটা জেনারেশন গ্যাপ হয়ে গেছে আমাদের বর্তমান তরুণ প্রজন্মের সাথে। ইলিয়াস, আমরা একটু অন্য দিকে যাই। ইলিয়াস, আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো যে প্রবাসে, আচ্ছা ইলিয়াস, আমরা একটু, আপনার অনেকগুলো বিষয় চলে আসছে, সর্বশেষটা দিয়ে আমরা শুরু আমি করি। এবার শেষ করবো আমার কিন্তু আমরাও শেষ করবো, আমরাও প্রায় 40 মিনিট হয়ে গেছে। আমি জানি আপনার কাজ আছে, সেটা আমি জানি যে আহ বিষয় হচ্ছে যে, এই যে ভদ্রলোক রনির কথা বললেন, গোলাম মাওলা রনি, উনি আহ বর্ণচোরা একজন মানুষ। ওনাকে আপনি মানে যেভাবে রাখবেন, শুধু সুবিধা দিয়ে রাখলেই হবে। উনি আওয়ামী লীগ, জামাত, বিএনপি কোনো কিছুতে ওনার সমস্যা নেই। 2008 সালে উনি আওয়ামী লীগের নমিনেশন পেয়েছিলেন, এমপি হয়েছেন, 14তে এসে পান নাই। তারপরে হচ্ছে গিয়ে আবার বিএনপির কাছে চেয়েছেন 18তে এসে, বিএনপি 18 দিনে, এবং নির্বাচনের 2 দিন আগে আবার জামাতের কাছেও চেয়েছেন। অতএব ওনার নিজস্ব আসলে কোনো দল নাই, উনি সবসময় সরকারি দলে থাকতে চায়। যখন যেদিকে সুযোগ সুবিধা, একটা এমপি হইতে চায়, সংসদে যাইতে চায়, এটাই হচ্ছে ওনার মূল ইয়ে। অতএব উনি কি বললো না বললো, উনি যেভাবে ওইখানে কথা বলেছেন যে শাহরিয়ার কবির বিরাট বড় এক সাংবাদিক, উনি ওই পত্রিকায় ছিল, সেই পত্রিকায় ছিল, তো এই পত্রিকা সেই পত্রিকাতে ছিল, ঠিক আছে, সে সেই পত্রিকার যুগ্ম সম্পাদক ছিল। তো 75 সালে ও এত বড় মুক্তিযুদ্ধে এত বড় বঙ্গবন্ধুর প্রেমিকা ও এখন, তো বঙ্গবন্ধুর এত বড় গার্লফ্রেন্ড ও কই ছিল 75-এর দিন, এত বড় সাংবাদিক সে? ইত্তেফাকে যখন নিউজ বের হলো যে ঐতিহাসিক নবযাত্রা 75-এর 15ই আগস্টের ঘটনার পরে, সেদিন শাহরিয়ার কবিরের তো কোনো কলাম আমরা দেখি নাই যে না, শেখ মুজিবকে খুন করছে, আমার খুব কষ্ট লেগেছে, এটা ঠিক হয় নাই, এটা তো শাহরিয়ার কবির লেখে নাই। অতএব এইসব সাংবাদিক টাংবাদিক পরিচয় দিয়ে যারা আজকে ভারতের দালালি করছে, তাদেরকে বাংলাদেশের মানুষ চিনে। এবং গোলাম মাওলা রনি ওই ওনার পক্ষে কথা বলেছে, হয়তো উনি টাকা পয়সা দিয়েছে, কিছু একটা আছে এখানে যেটা তিনি করেছে, এটা তো আমি মোটেই অবাক হইনি। এটা গোলাম মাওলা রনির চরিত্র। এবং এর আগেও আমি ইসকন নিয়ে একটা পর্ব করার পরে উনি ইনিয়ে বিনিয়ে তারপরে নানান কথাবার্তা বলেছিলেন। তো সেই সময় আমি বলেছিলাম যে আপনি আসলে গোলাম মাওলা রনি, আপনি কোন দলের, এটা একটু পরিচয়টা আগে দেন। এসব আহ মানে রাজনৈতিক দৈন্যতা আপনার মতো মানুষের কাছে অন্তত মানায় না। যাই হোক, ওই উনি একজন ভদ্রলোক বলছিলেন যে ক্যামেরা অফ করে রাখার বিষয়ে আপনি কথা বলছিলেন, তো সেই বিষয়টা বলতে চাই যে কনক ভাই, আপনার আহ জমিতে হচ্ছে গিয়ে আপনার সাইনবোর্ড দিয়ে এসছে গত সপ্তাহে যে এই জমি বিক্রি হবে, আপনার সব জমি জায়গা এগুলোতে এগুলো করা হচ্ছে। তো সেখানে আমরা এলাকার মানুষের কাছে যতটুকু শুনেছি যে পুলিশের গাড়িতে করে এগুলো করা হচ্ছে। কথা হচ্ছে কি, ধরুন জমি জায়গা কেউ নিয়ে কিন্তু দেশের বাইরে যাইতে পারবে না। এবারের যে সংস্কৃতি আওয়ামী লীগ দেখিয়ে গেল, এই সংস্কৃতি কিন্তু চালু থাকলেই হবে। শুধু আওয়ামী লীগ এবার যে কটা আইন করে গেছে, এই আইনগুলো বাংলাদেশের যেই সরকারি আসুক, শুধু 32, 57 থেকে শুরু করে যা যা চালু করেছে,
সংবিধান সংশোধন করে যে আইন নতুন করে সংবিধানে সংযোজন করেছে, পঞ্চদশ ষোড়শ এইসব সংশোধনীগুলো শুধু রাখলেই চলবে, আর কিচ্ছু দরকার নাই। তাদেরকে শায়েস্তা করার জন্য এটাই যথেষ্ট। অতএব খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, প্রজাতন্ত্রের যে আমলারা আছেন, কে কোন থানার ওসি, কে কোনটার ডিজি, কে কোথায় ডিআইজি, এগুলো কিন্তু আমরা জানি। এবং এগুলো যদি এখন আপনার খবর নাও রাখি, 2020 সালের ওই মাসে কে কোথায় ছিলেন সেটা পুলিশ হেডকোয়ার্টার থেকে কিভাবে বার করতে হয় ওই রাস্তা কিন্তু আমরা জানি। অতএব খুব সাবধান। আমরা চাইলে কিন্তু বেনজিরকে নিয়েও কথা বলতে পারি, আরো অনেককে নিয়ে কথা বলতে পারি, অনেকের তথ্য আছে, ব্যক্তিগত আক্রোশে যেতে চাই না, কিন্তু এমন কোন ব্যক্তিগত আক্রোশ তৈরি করবেন না যেটার জন্য আপনি রিটায়ার্ডে গেলে আপনার পাশার মধ্যে লাথি কত জোরে মারতে হয় এটা শেখ হাসিনা, এসকে সিনহা থেকে শুরু করে জেনারেল আজিজকেও দেখাচ্ছে। অতএব আপনার সামনে উদাহরণ আছে। একটু দেখে তারপর কথা বলুন, যে চেয়ারটা হারালে তারপরে আপনি কি হবেন। আপনার যে বাবা সাংবাদিকরা এখন আপনার তেল মারছে না, ওই সাংবাদিক ইলিয়াসের সামনে এসে কথা বলার সাহস নেই, ডক্টর কনক সারোয়ারের সামনে এসে কথা বলার সাহস নেই, কারণ তারা মিথ্যা কথা বলে। আমরা মিথ্যা কথা বলি না। আমাদের যে কথা সেগুলো কোনটা মিথ্যা, তুই আওয়ামী লীগ, তুই জামাত, তুই পাকিস্তানের দালাল, তুই তারেক রহমানের দালাল, এইসব কথা না বলে কোনটা মিথ্যা সেটা বলেন। আমরা গুজব ছড়াই, এটা কোনো নিউজ না। নিউজ হচ্ছে আমি কোনটা গুজব ছড়িয়েছি সেটা বলেন। জি, ধন্যবাদ ইলিয়াস। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গত পর্বেই দুদিন আগে একটি অনুষ্ঠানে আমরা আলোচনা করেছি যে ডিজিএফআই মোট 5,000 লোককে নিয়োগ দিয়েছে আমাদের এইসব যারা ইউটিউবে কাজ করেন, ফেসবুকে কাজ করেন, তাদেরকে কাউন্টার অ্যাটাক করার জন্য। তো আশা করি 50 টাকা পার্টি, 50 টাকা পার্টি, এবং এর মধ্যে ক্যাটাগরি আছে, সবই আমি জানি। তো এর মধ্যে তালিকাটা আসছে আমার কাছে 5,000 জনের। আসলে তখন আমরা এটা নিয়ে কি করা যায় দেখবো, কিভাবে প্রচার। ইলিয়াস, মাদার অফ মাফিয়া কর্নেল শহীদ উদ্দিন খানের এই যে উপাধি কিন্তু বেশ জনপ্রিয়। এবং মাতারানিটা আরো বেশি জনপ্রিয়। কর্নেল শহীদ, এবং আপনি তো জানেন যে কর্নেল শহীদ একটি নতুন আন্দোলন শুরু করেছেন, যে গণ এবং হ্যাঁ, গণ অভ্যুত্থান এবং নতুন সংবিধান, এটা আন্দোলন শুরু করেছেন গণমুক্তি মঞ্চ নামে। তো কর্নেল শহীদ আমাদের সঙ্গে যোগ দেবেন। প্রচুর মানুষ ওনার সঙ্গে কথা বলতে চায়। আমার প্রত্যেক অতিথিকেই আমাদের সঙ্গে যুক্ত নিয়ে আসবেন। ইলিয়াস, এই যে থিওফিল যে বলছিলেন, থিওফিল রয়, এই যে আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্র বা সবকিছু মিলিয়ে, এবং স্কুল কলেজের ম্যাগাজিনে যারা লিখতে চায় তাদেরকেও বলা হচ্ছে যে সরকারের সমালোচনা করে কিছু লেখা যাবে না। অর্থাৎ এই সরকার কি পরিমাণ মানে ছোট লোকি অবস্থায় যে উপনীত হয়েছে, যে স্কুল কলেজের কিছুতেও কোনো কিছু লেখা যাবে না যেটাতে মনে হয় যে এটা সরকারের বিপক্ষে গেছে বা সমালোচনা। এটা তো আর আজকে থেকে না, এটা দীর্ঘদিন ধরেই। ধরুন এখন বাংলাদেশের যে কোনো একটা কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়, সেখানে ছাত্রলীগের যে ছাত্র সংগঠন, আমি কুমিল্লাতে কি একটা বিশ্ববিদ্যালয়, সেখান থেকে একজন আমাকে কিছু তথ্য দিয়েছিল। সেখানে তিনি বলছিলেন যে তারা অন্য একটা সংগঠন করছে, মানে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ওই যে নুরুদের মতো এই টাইপের একটা কোনো একটা আলাদা সংগঠন। এটা রাজনৈতিক কোনো উদ্দেশ্য ছিল না, সেটাও করতে দেওয়া হয়নি। কারণ কোনো বিশ্ববিদ্যালয় কলেজে এখন কোনো সংগঠন করতে গেলে ছাত্রলীগের পারমিশন ছাড়া কেউ কোনো অন্য কোনো সংগঠন করতে পারবে না। এটা হচ্ছে অলিখিত একটা সংবিধান আকারে বাংলাদেশে চলছে। এখন আপনি আমি তো আমাদের চাইতে বড় ভুক্তভোগী তো কনক ভাই আর কেউ নাই, তাই না? যে মানে একটা ইউটিউব চ্যানেলকে বন্ধ করার জন্য হেন কোনো কাজ নাই যে এই সরকার করতেছে না। সেখানে বাংলাদেশে বসে এই ধরনের কথা বলতে পারবে না, কাজ করতে পারবে না, সেটা খুব স্বাভাবিক। আমি বাংলাদেশের মানুষের কাছে যেটা বলতে চাই যে দেখুন, আমরা তো মানুষ, আমাদের ভয় আছে, আমাদের লোভ আছে, আমাদের বেঁচে থাকার ইচ্ছা হয়। তো তেলবাজি না করে অন্তত যে যেখানে আছে, কোনো পুলিশে আছে, সেনাবাহিনীতে আছে, সাংবাদিক আছে, বা যেখানেই থাকুক, সাধারণ মানুষ, শিক্ষার্থী, প্রতিটা মানুষের অন্তত ওদের দলটা ভারী করেন না। মানে এইটা জবাব দেওয়ার কোনো সুযোগ নাই এই মুহূর্তে যে আমার আসলে কিছু করার ছিল না, আমি আর কি করতে পারি, এই কারণে আওয়ামী লীগের সাথে আমি মিশেছিলাম, এটা বলার সুযোগ নাই। কারণ এটা খালি দুনিয়া না, আখেরাতে পর্যন্ত এর জবাব দিতে হবে। শেখ মুজিবুর রহমানের নাম ভাঙিয়ে কমান্ডো সিনেমা বাংলাদেশে প্রচার করা হয়, এবং সেটা নিয়ে এখন পর্যন্ত
তাহাজ্জুদ নামাজ যারা 22 বছর ধরে পড়ে, তারপর প্রতিদিন জায়নামাজ খুঁজে তারপর তাহাজ্জুদ পড়ে, তারা কিন্তু কোনো মামলা করায় নাই। এই মামলা কেন অন্য মানুষকে করতে হবে? এটা তো রাষ্ট্রীয় মামলা হবে। যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর নিচে হচ্ছে বন্দুকের ছবি দিয়েছে। আল্লাহর জবরের বদলে একটা পিস্তলের ছবি দিয়েছে। এটা হ্যাঁ, এই বিষয়টা নিয়ে বেশ বেশ আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের সরকার তো আসলে ধরো ভাই সেই প্রযোজক সেই পরিচালক ব্যাখ্যা দিচ্ছে। ব্যাখ্যা কিসের? ও জেলে থাকবে, ওর ফাঁসি হইতে হবে। ও বাংলাদেশের 18 কোটি মুসলমানের একেবারে বুকের মধ্যে আঘাত করেছে। এটা বুঝতে হবে যে এটা কে মাপ চাইলো আর কে ব্যাখ্যা দিল। ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। আমরা সেই ভিডিও দেখেছি। সেই ভিডিওতে আমরা দেখেছি যে অস্ত্রের ছবি, তারপরে ইয়েতে দেওয়া হয়েছে মুসলমানরা অস্ত্রবাজি করে না। এই পৃথিবীতে এখন পর্যন্ত যতগুলো সন্ত্রাসী কার্যক্রম এই ধর্মকে নিয়ে হয়েছে, সবচাইতে বেশি করেছে ভারতের হিন্দুরা। অতএব মুসলমানরা সন্ত্রাসী না। মুসলমানরা যদি সন্ত্রাসী কার্যকলাপ করতো, তাহলে ওই ব্রিটিশ একজন লেখক লিখেছিলেন তার বইতে যে ভারত উপমহাদেশে মুসলমান খুঁজে পাওয়া যেত না যদি জোর করে মুসলমান শাসকেরা ধর্মান্তরিত করতো মানুষকে। 600-700 বছর এই উপমহাদেশ শাসন করেছে মুসলমান। ইলিয়াস, আপনি যেহেতু চলচ্চিত্রের একটি উদাহরণ দিলেন, পাশাপাশি আপনি দেখুন যে কদিন আগে বাংলাদেশে একটি বাংলাদেশের একটা সিনেমা, যেটি ইউটিউব চ্যানেলে তারা প্রিমিয়ার করেছিল, যে সেই সিনেমার পরিচালক এবং অভিনেতাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, অভিনেত্রীকে খুঁজছে, পুলিশকে অবমাননা করা হয়েছে। অথচ বিষয়টি অশ্লীল, কিন্তু যেভাবে আছে অ্যাকচুয়ালি আমাদের বিষয়টি মোটেই অশ্লীল না। এভাবেই হয়। করেন বাংলাদেশে পুলিশ কখনো ভালো মানুষ হইতে পারে না। যদি পার্সেন্টেজ হিসাবে 33-এ তো পাস, তাই না? তার মানে 33-এর পরে হইলে সে খারাপ স্টুডেন্ট না। তবে 80%-এর উপরে পুলিশ, তাদের কাজই হচ্ছে ঘুষ খাওয়া। ঘুষ ছাড়া পুলিশ কিছু বুঝে না। যদি মনে করে পুলিশ আমরা বিরাট আকারে, কেউ আছে যে ওই যেই কমিউনিটিতে থাকে, সেই কমিউনিটিতে বিলং করেতে ওইখানকার ওই একটু মানে ভালো কিছু নিয়ে তারা মানুষের সামনে আসতে চায়। পুলিশের যেসব পেজ গুলো আছে ওগুলোতে গেলে দেখবেন ভাই পুলিশ আপনারা খুব ভালো হয়ে গেছেন, আমি সব বিশ্বাস করলাম। বাংলাদেশের এমন কোন থানা আছে এই মুহূর্তে যেই থানাতে কিনা জিডি করতে গেলে 500 টাকা দিতে হয় না? এমন কোন থানা আছে যেখানে কিনা একটা মামলা করতে গেলে ওই এলাকার আওয়ামী লীগের নেতাকে রেফারেন্স দিয়ে তারপর মামলাটা করতে হয় না? এমন কোন থানা আছে যেই থানায় রাতে চেকপোস্ট বসানো হয় এবং সেই চেকপোস্টে মানুষের পকেটে ইয়াবা ঢুকিয়ে দিয়ে তারপরে করা হয় না? তো পুলিশের ওসি কি সেটার ভাগ পায় না? এসপি ভাগ পায় না, এএসপি ভাগ পায় না, ডিআইজি ভাগ পায় না? সে টাকা কোত্থেকে যায় ওরা জানে না? অতএব যেদিন এইসব জায়গা বন্ধ করতে না পারবেন, যেদিন বিরোধী দলকে সরকারের লাঠিয়াল বাহিনী হিসাবে পুলিশ ব্যবহৃত হওয়া বন্ধ না করবে, ততদিন পর্যন্ত পুলিশের সুনাম করার দরকার নাই। পুলিশের নিয়ে যা করছে সত্য কথা বলছে না। তবে ইলিয়াস, আপনি যেভাবে বলছেন যে 80 and 20, আমি এটা মনে করি না। একটা সময় ছিল, ধরেন আমাদের পুলিশ বাহিনী ধরেন 20-30% ছিল করাপ্টেড, বাকিরা কিন্তু ধরেন একটা নিয়মের মধ্যে ছিল। এখন হয়তো এই পার্সেন্টেজটা 50-50, অর্থাৎ 50% কে আমি ভালো বলতেই হবে, নাইলে সিচুয়েশন আরো খারাপের দিকে যেত। 50% পুলিশের তো দরকার নাই কোনো। পুলিশের খারাপের দিকে যাওয়ার কি দরকার আছে? পুলিশ যদি নাকি সবাইকে তো পুলিশের কারণে বেনজির সেদিন মদ খেয়ে মাতাল হয়ে তারপরে বক্তব্য দিচ্ছে, আপনি দেখেন নাই? সেদিন মদ খেয়ে মাতাল হয়ে একটা মাতাল, তার যে বক্তব্য একটা মাতালের বক্তব্য। হে বলছে যে ভারতে কিছু হলে, ফ্রান্সে কিছু হলেই তারপরে, আর কথা তো বলছে আপনার মানে পুরা একেবারে কিছু হলে তারপরে এই যে আপনারা জঙ্গি মিছিল বের করেন এই সামনে থেকে। হোয়াট ডু মিন জঙ্গি মিছিল? মানে বাইতুল মোকাররমের সামনে থেকে যে কওমি আলেম বা বাংলাদেশি ইসলাম প্রিয় মানুষগুলো যে মিছিল বের করে, সেটা জঙ্গি মিছিল? তাদের হাতে অস্ত্র থাকে, তারা কাউকে মেরেছে এই পর্যন্ত? বাইতুল মোকাররমের উত্তর গেটের এই যে মিছিল, এই যে প্রতিবাদ, এটা তো আমরা সেই ছোটবেলা থেকে দেখে আসছি ঢাকা শহরে। কই আমরা তো কোনোদিন দেখি না এখান থেকে কখনো কাউকে হত্যা করা হয়েছে, কাউকে খুন করা হয়েছে, কখনো সরকার পতনের আন্দোলন ডাক দেওয়া হয়েছে। বরং আপনারা তাদেরকে মেরেছেন। বলা হচ্ছে যে জঙ্গি মিছিল নাকি বের করে। সে 3-4 বার এই ওয়ার্ডটা বলেছে তার মুখ দিয়ে, জঙ্গি মিছিল। জঙ্গি তো তোরা। পুলিশ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় জঙ্গি। এর চাইতে বড় জঙ্গি বাংলাদেশে আর কেউ নাই। অতএব পুলিশ বাংলাদেশে ভাই দরকার নেই আমি মনে করি। এর চাইতে পুলিশ যেখানে যা করছে সবকিছু তারা আওয়ামী লীগের পক্ষে কাজ করছে। ভোট চুরি থেকে শুরু করে যত ছিনতাই, চাঁদাবাজি সব এখন পুলিশ নেতৃত্ব দিচ্ছে। অতএব আমি মনে করি না বাংলাদেশে পুলিশ দরকার। এটা না থাকলে এর চেয়ে অন্তত আইন শৃঙ্খলা ভালো থাকবে। তো ইলিয়াস, আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য। আমরা প্রায় আপনাদের তারা আছে আমি জানি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি কাজের মাঝখানেও কনক ভাই বলার কারণে আমি না করতে পারি নাই। আল্লাহ হাফেজ।